সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে, সেজন্য তোমাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। আমি আশা করি তোমরা অণুজীব বিজ্ঞানের ছাত্র হিসাবে সেই সতর্কতা অবলম্বন করবে। বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাবে না, জনসমাগম এড়িয়ে চলবে, বাইরে যেতে হলে মাস্ক পরিধান করবে অবশ্যই। আমি তোমাদের অণুজীব বিজ্ঞানের সিলেবাসের ধারাবাহিকতায় মাইক্রোবায়োলজি অফ ফুড এই চ্যাপ্টার শুরু করেছিলাম। এই চ্যাপ্টারের প্রথম অংশ গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজ আমরা এর দ্বিতীয় অংশ আলোচনা করব। আমি প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম, বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, বিএম কলেজ, বরিশাল। খাদ্য অণুজীব বিজ্ঞান এর প্রথম অংশে ছিল খাদ্যের সাথে জড়িত অণুজীব। খাদ্য বিনষ্ট করে অণুজীবের ভূমিকা, বিশুদ্ধ খাদ্যের অণুজীবীয় ফ্লোরা, খাদ্য সংরক্ষণের মূলনীতি। আজ আমরা পড়ব খাদ্য সংরক্ষণ পদ্ধতিসমূহ। বাকিগুলো অর্থাৎ খাদ্য সংরক্ষণের মূলনীতি পর্যন্ত গত ক্লাসে আমরা আলোচনা করেছি। এবার আসা যাক খাদ্য সংরক্ষণের পদ্ধতিসমূহ কি কি। বৃহৎ অর্থে খাদ্য সংরক্ষণের পদ্ধতিকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো প্রাচীন পদ্ধতি আর আরেকটি হলো আধুনিক পদ্ধতিসমূহ। এখানে সার্বিকভাবে যে পদ্ধতিগুলো দেয়া আছে, যে অণুজীবের সংস্পর্শ পরিহার করা, উচ্চ তাপমাত্রা বা ফ্লাশ মেথড, অণুজীব অপসারণ বা রিমুভাল অফ মাইক্রো অর্গানিজম, নিম্ন তাপমাত্রা বা লো টেম্পারেচার, কেমিক্যালস বা রাসায়নিক দ্রব্য, অ্যান্টিবায়োটিক্স, তারপর রেডিয়েশন, ডিহাইড্রেশন বা শুকানো, লাইফিলাইজেশন, মেইনটেনেন্স অফ অ্যানারোবিক কন্ডিশন, অবায়বীয় অবস্থা, পাস্তুরাইজেশন, আর ফ্লাশ মেথড, হাই টেম্পারেচার শর্ট টাইম মেথড। এখানে ফ্লাশ মেথড, হাই টেম্পারেচার এখানে আগে বলা হয়েছে। ফ্লাশ মেথডের মধ্যে হাই টেম্পারেচার একটা আছে শর্ট টাইম আর একটা আছে লং টাইম। ঠিক আছে, আমরা যখন বিস্তারিত সামনে আসতেছি তখন এগুলো বিস্তারিত আলোচনা করব। এখানে দেখানো হয়েছে যে মেথড অফ দ্য ফুড প্রিজার্ভেশন, ট্র্যাডিশনাল মেথড আর ইন্ডাস্ট্রিয়াল মডার্ন মেথড, এই দুইটা পদ্ধতি বিভাগে দেখানো হয়েছে। ট্র্যাডিশনাল মেথড গুলো হলো ড্রাইং, কুলিং, ফ্রিজিং, বয়েলিং, তারপরে হিটিং, সল্টিং, সুগারিং, স্মোকিং, পিকলিং, লাই, ক্যানিং, জেলিং, জগিং এবং বুরিয়াল। এই পদ্ধতিগুলো আমরা এখানে চিত্র দেখব এবং আলোচনা করব। আর ইন্ডাস্ট্রিয়াল মডার্ন মেথড গুলো হলো পাস্তুরাইজেশন, ভ্যাকুয়াম প্যাকিং, আর্টিফিশিয়াল ফুড অ্যাডিটিভস, ইরেডিয়েশন, পালস ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রোফোরেশন, মডিফাইড অ্যাটমসফিয়ার, নন থার্মাল প্লাজমা, হাই প্রেসার ফুড প্রিজার্ভেশন, বায়ো প্রিজার্ভেশন আর হলো হার্ডল টেকনোলজি। তাহলে আমরা দেখা যাক যে ধারাবাহিকভাবে আমরা প্রথম ট্র্যাডিশনাল মেথড গুলো কি আছে আমরা আলোচনায় আসতেছি।
প্রাচীনকালে খাদ্যের অন্যতম প্রধান উৎস ছিল হলো যে প্রাচীন যুগের মানুষরা বনের পশু পাখি, মাছ এগুলো শিকার করত এবং সেগুলোকেই তারা সংরক্ষণ করে খাদ্য হিসাবে ব্যবহার করত। এখানে প্রাচীনকালে পশু শিকারের একটা দৃশ্য দেখানো আছে। এখন এই শিকার করা পশুর মাংস তারা একদিনই খেয়ে ফেলতে পারতো না। তারা প্রয়োজনের তুলনায় যে অতিরিক্ত যেটুক থাকতো এটাকে তারা সংরক্ষণ করত। সংরক্ষণ করার মধ্যে এইটা একটা অন্যতম প্রধান পদ্ধতি ছিল চলমান পানিতে খাদ্য সংরক্ষণ। অর্থাৎ খাওয়ার পর যেটুক অতিরিক্ত থাকতো সেটাকে তারা ঝর্ণার পানিতে, বিশেষ করে চলমান পানি বলতে এখানে ঝর্ণার পানি বোঝানো হয়েছে, পানিতে তারা সেই খাদ্যকে বা পশুর মাংসকে সেখানে তারা দড়ি দিয়ে বেঁধে একটা অবলম্বনের সাথে বেঁধে রাখতো। ফলে এই ঝর্ণার পানি, চলমান পানি এই সর্বদাই প্রবাহিত হওয়ায় এই অণুজীব এই মাংসের উপর স্থির হইতে পারতো না। ফলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খাদ্য সংরক্ষিত অবস্থায় থাকতো, কিন্তু এটা দীর্ঘমেয়াদী কোনো পদ্ধতি ছিল না। এখানে দেখানো হয়েছে যে চলমান পানিতে কিভাবে খাদ্য সংরক্ষণ করে রাখা হতো। কারণ পূর্বে মানুষ জনবসতি গড়ে তুলতো পানির উৎসের কাছাকাছি, সেখানে হয় ঝর্ণা হোক অথবা নদী নালা হোক, সে অবস্থা। এখানে তারা খাদ্যকে কি করত, যে যখন তারা আগুন জ্বালাতে শিখলো তখন এই আগুনের ধোঁয়ায় তারা এই খাদ্যকে সংরক্ষণ করে থাকতো। এখানে দেখানো হয়েছে যে এই যে সেখানে খাদ্যের মাংসের বড় টুকরা সেখানে ঝলসিয়ে তারা সংরক্ষণ করছে, সেটা আগুনের ধোঁয়ায় সংরক্ষণের কথা সেখানে বলা হয়েছে। এখানে আগুনের ধোঁয়া সংরক্ষণের আরো দুই একটা চিত্র এখানে দেওয়া হয়েছে, কিভাবে তারা আগুনের ধোঁয়ায় সংরক্ষণ করত সেটা এখানে দেখানো হয়েছে। রৌদ্রে শুকিয়ে খাদ্যদ্রব্য সংরক্ষণ। এখানে দেখানো হয়েছে মাছ, সেটা কিভাবে রৌদ্রে শুকিয়ে বা ডিহাইড্রেশন করে সেখানে সংরক্ষণ করা হয়েছে। এখানে ড্রাইং এর কথা বলা হয়েছে যে is this process of dehydration food until there is not enough moisture to support microbial activity। অর্থাৎ অণুজীবের কার্যকারিতা পরিচালনা করার জন্য এই খাদ্যদ্রব্যের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি থাকে না, ফলে খাদ্যদ্রব্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। ড্রাইং ফুড এট হোম, সেখানে দেখানো হয়েছে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য শুকিয়ে তারপরে সংরক্ষণ করে রাখা হয়েছে এবং এটা পরবর্তী সময় সুবিধামতো সময়ে খাদ্য হিসাবে গ্রহণ করা হয়েছে। ফ্রিজিং, ফ্রিজিং এ আসলে যে ঘটনাটা ঘটে, এই ফ্রিজিং অবস্থায় অণুজীব যদি সেখানে থেকেও থাকে সেগুলা সংখ্যা বৃদ্ধি করতে পারে না, ফলে অণুজীব সেখানে পচা ঘটাইতে পারে না এবং খাদ্য সংরক্ষিত অবস্থায় থাকে। এখানে ফ্রিজে খাদ্য দেখানো আছে, এটা ঘটনাটা এখানে বলা আছে is the process of chilling food to at least 0 ডিগ্রি ফারেনহাইট। মানে এখানে 0 ডিগ্রি তাপমাত্রায় খাদ্যবস্তু সংরক্ষণ করতে হয়। ইট ক্যান বি ইউজড উইথ অল ফুড, সকল প্রকার খাদ্যের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা যায়। এটা এই পদ্ধতির একটা সুবিধাজনক দিক। True freezing is not possible in the freezer compartment of your refrigerator where the temperature is typically much warmer between 10 to 32 degree Fahrenheit। তার মানে আমাদের যে রেফ্রিজারেটরের মধ্যে আসলে সত্যিকারের ফ্রিজিং হয় না। এখানে বলা হয়েছে যে এখানে টেম্পারেচার থাকে 10 থেকে 32 ডিগ্রি ফারেনহাইট।
এখানে 0 ডিগ্রিতে আসে না। এই পদ্ধতিটা কি তুলনামূলক ইজি মেথড, এটা সকল ব্যবহার করতে পারে এবং আমরা পরিবারে বা বাড়িতে আমরা এই পদ্ধতি সবাই ব্যবহার করে থাকি এবং এটা একটা জনপ্রিয় এবং সুবিধাজনক খাদ্য সংরক্ষণের পদ্ধতি। কুলিং এন্ড ফ্রিজিং। ফ্রিজিং বলতে বোঝানো হয়েছে যে আমরা রেফ্রিজারেটরের উপরের অংশে যেটা, যেখানে আমরা ডিপ ফ্রিজ বলে থাকি সেটা, আর কুলিং বলতে বোঝানো হয়েছে যে নিচের যে অংশ সেখানে আমরা খাদ্য সংরক্ষণ অবস্থা রাখতে পারি, কিন্তু সেখানে তুলনামূলকভাবে বেশি সময় সংরক্ষণ করা যায় না। এটি একটি অতি প্রাচীন পদ্ধতি, এটা হলো বয়েলিং। বয়েলিং করে খাদ্য যে অণুজীব থাকে সেই অণুজীবকে মেরে ফেলা হয়, ফলে সেই খাদ্যে অণুজীবের সংক্রমণ হয় না বা অণুজীব খাদ্য পচাতে পারে না। যখন মানুষের এই ফ্রিজ অ্যাভেলেবল না ছিল, সবার ঘরে না ছিল, তখন তারা কি করত? খাদ্যদ্রব্যকে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ফুটিয়ে তার অণুজীব মেরে ফেলতো, ফলে খাদ্য দীর্ঘ সময় সংরক্ষণ করে রাখা যেত। দুধকে নির্দিষ্ট সময় অন্তর যদি জাল করা যায় তাহলে দুধ অনেক সময় অনেক দিন থাকে। আবার বিশেষ করে আগে যখন কোরবানির সময় যে মাংস ছিল সেটাকে দেখা যায় যে 7 দিন 10 দিন মানুষে খাদ্য হিসেবে গ্রহণ করেছে ওই নির্দিষ্ট সময় অন্তর বয়েলিং করে। পিকলিং। পিকলিংটা হলো যে আচার তৈরি করে খাদ্য সংরক্ষণ করা। এটা একটা জনপ্রিয় পদ্ধতি। এই আচার করে অনেক খাদ্যকে সংরক্ষণ করা যায়। আর অন্যতম আরেকটা সংরক্ষণ পদ্ধতি হলো সল্টিং বা লবণের মধ্যে খাদ্য সংরক্ষণ। এই খাদ্য সংরক্ষণ পদ্ধতি প্রাচীনকালে শুরুতে মানুষ লবণ বলতে লবণ পানিতে সংরক্ষণ করত। পরবর্তী সময় যখন তারা লবণ তৈরি করতে শিখলো তখন লবণে এই খাদ্য বিশেষ করে মাছ মাংস একটা দীর্ঘ সময় সংরক্ষণ করে রাখার পদ্ধতি তারা আবিষ্কার করে। সল্টিং এর ক্ষেত্রে যে বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে, সল্ট কজেস দ্য ময়েশ্চার টু কাম আউট অফ দ্য ফুড। তার মানে খাদ্যের মধ্যে যে আর্দ্রতা থাকে লবণ সেটাকে শুষে নেয়, ফলে আর্দ্রতা কমে যায়, ফলে মানে ইলিমিনি ওয়াটার সো ব্যাকটেরিয়া ক্যান নট লাইভ। যেহেতু সেখানে পানি থাকে না খাদ্যে, ফলে খাদ্যের মধ্যে ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না। ওয়ান অফ ওল্ডেস্ট প্রিজার্ভেশন মেথড, এই সল্টিংটা একটা পুরাতন একটা খাদ্য সংরক্ষণ পদ্ধতি। এখানেও দেখানো হয়েছে যে আমাদের দেশে বিশেষ করে ইলিশ মাছ সংরক্ষণের জন্য এই সল্টিং পদ্ধতিটা ব্যবহার করা হয় এবং আমাদের দেশে যে এলাকায় ইলিশ মাছ স্বাভাবিক অবস্থায় পাওয়া যায় না, বিশেষ করে উত্তরাঞ্চলে, সে সমস্ত এলাকায় আমরা পূর্বে দেখেছি যে লবণ যুক্ত বা লুনা ইলিশ হিসাবে সেখানে ইলিশ মাছ সারা বছর টিনজাত অবস্থায় পাওয়া যেত এবং এটাকে সংরক্ষিত অবস্থায় রেখে ইলিশ মাছ সারা বছর খাওয়া যেত। সুগারিং। সুগারিং মানে চিনি যুক্ত করে খাদ্য সংরক্ষণ। এই চিনি যুক্ত করার জন্য চিনির ঘনদ্রবণের মধ্যে পানি চলে আসে, ফলে খাদ্যের মধ্যে পানি বা ময়েশ্চার না থাকায় সেখানে অণুজীব থাকতে পারে না এবং খাদ্যের পচন ঘটাতে পারে না। 18th সেঞ্চুরিতেও দেখা গেছে যে এই বিভিন্ন ধরনের ফল চিনিতে সংরক্ষিত অবস্থা রাখা হতো এবং দীর্ঘদিন সেখানে থাকতো। এখনো আমাদের দেশে এরকম ক্যান বা বোতলে এই চিনির শিরায় ফল বা অন্যান্য খাদ্যদ্রব্য সংরক্ষণ করা যায়। স্মোকিং।
স্মোকিংটা হলো ধোঁয়ায় সংরক্ষণ। আগে একবার বলছি, তারপরে আবার এখানে সিরিয়ালে আসছে যে স্মোকিং এর ফলে ধোঁয়ায় খাদ্যদ্রব্য অনেকদিন সংরক্ষণ করে রাখা যায়। স্মোকিং এর এখানে আরো পদ্ধতি দেখানো আছে। বিশেষ করে আমাদের দেশে রান্নাঘরে এরকম যখন কার্তিক অগ্রহায়ণ মাস আসে তখন প্রচুর মাছ পাওয়া যায়। তখন আমাদের যে গ্রামের বাড়িতে দেখা যায় যে এরকম মাছ কেটে এরকম কাঠিতে রেখে সেই রান্নাঘর যেখানে করা হয়, বিশেষ করে কাঠের চুলায় তার উপরে এইভাবে রেখে দেওয়া হয় এবং ফলে মাছ বা অন্যান্য যে খাদ্যদ্রব্য সেখানে এই ধোঁয়ায় সংরক্ষিত অবস্থায় থাকে। পিকলিং বা আচার, এই আচারের কথা, পিকলিং ইজ ওপেন combined with another method such as fermenting, canning or just refrigerating. এই পদ্ধতির মাধ্যমেও খাদ্যদ্রব্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। লাইনটা হলো আসলে এটা বিশেষ করে জলপাইয়ের ক্ষেত্রে একটা আবরণ তৈরি করা হয়। লাই মানে অর্থ হলো কাদা বা কাই, এই কাই জাতীয় একটা আবরণ দেওয়ার ফলে এটা দীর্ঘ সময় সংরক্ষিত অবস্থায় থাকে। জেলি, জেলি হলো যে ফল থেকে জেলি তৈরি করে বা ফলকে রূপান্তরিত করে জেলি তৈরি করে জেলি হিসাবে সেই ফলকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। মাংসকেও এই জেলিং পদ্ধতির মাধ্যমে বিশেষ করে অ্যারারুট বা এগার দ্বারা জেলিং করে এবং পাত্রে আবদ্ধ করে সেটাকে সংরক্ষণ করা যায়। এখানে দুটি জেলির চিত্র দেয়া আছে। একটি হলো আপেলের জেলি, সুগার ফ্রি, আর আরেকটা হলো স্ট্রিপ জেলি। এই স্ট্রিপ জেলি হলো যে এটা জাস্ট আকর্ষণীয় করার জন্য যে দুইটি ভিন্ন রঙের স্ট্রিপ তৈরি করা হয়েছে। আসলে এটি কালার কম্বিনেশন এর মাধ্যমে এই কাজটা করা হয়েছে, কালার যোগ করে এই জেলির মধ্যে এটা করা হয়েছে যাতে সৌন্দর্য দেখে মানুষ আকৃষ্ট হয়ে এই জেলি ক্রয় করে। জগিং, এটাও অনেক প্রাচীন পদ্ধতি। বিশেষ করে মাটির জগ বা এরকম পাত্রের মধ্যে খাদ্য বস্তু রেখে এরকম সংরক্ষণ করা হতো। জগিং পদ্ধতি এখন এগুলো প্রাচীন হয়ে গেছে, অচল হয়ে গেছে, এখন আর এগুলো। বুরিয়াল, এটা একটা প্রাচীন পদ্ধতি। এখানে এই প্রাচীন পদ্ধতির মাধ্যমে এই খাদ্যকে গর্তে রেখে ডেকে রাখা হয় অথবা গুহায় রেখে গুহার মুখ বন্ধ করে রাখা হয়। এটা অনেক প্রাচীন পদ্ধতি। এখানে এই যে দেখানো হয়েছে যে ৩৫০০ বিসি মানে খ্রিস্টপূর্বের বিফোর ক্রাইস্ট ৩৫০০ বছর পূর্বে এই ধরনের পদ্ধতি প্রচলিত ছিল। বর্তমানে এই পদ্ধতি নাই বললেই চলে। এখানে কিছু বিষয় আলোচনায় আসছে, সেটা হলো যে কনভেনশনাল প্রিজার্ভেশন টেকনিক এবং মডার্ন প্রিজার্ভেশন টেকনিক, এই দুইটার মধ্যে কি ধরনের পার্থক্য আছে বা কি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে এটা আলোচনা করা হয়েছে। যে কনভেনশনাল প্রিজার্ভেশন টেকনিকের ক্ষেত্রে বলা হয়েছে যে ম্যানিপুলেশন অফ দা ওয়াটার অ্যাক্টিভিটি, মানে পানির কার্যকারিতাকে এখানে উল্লেখযোগ্য ব্যাপার হিসাবে ধরে নেওয়া হয়েছে এবং পানি যদি কোনোভাবে অপসারণ করা যায় তাহলে সেখানে খাদ্যদ্রব্য সংরক্ষণ করা সম্ভব। লোয়ারিং অফ পিএইচ, পিএইচ এর মান কমিয়ে
তারপরে হিট ট্রিটমেন্ট, তাপ প্রয়োগ করে, কন্ট্রোল অফ স্টোরেজ টেম্পারেচার অফ ফুড, মানে সংরক্ষিত খাদ্যের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, আর অ্যাডিশন অফ কেমিক্যাল প্রিজারভেটিভ, বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য যোগ করে খাদ্যদ্রব্য ট্রেডিশনাল বা কনভেনশনাল পদ্ধতিতে সংরক্ষণ করা হতো। কিন্তু মডার্ন পদ্ধতিতে যেটা হয়েছে সেটা হলো হাই হাইড্রোস্ট্যাটিক প্রেসার, মানে উচ্চ চাপ পালস ইলেকট্রিক ফিল্ড, এটা একটা আধুনিক পদ্ধতি। হাই প্রেসার কার্বন ডাইঅক্সাইড ট্রিটমেন্ট, তারপরে আল্ট্রাভায়োলেট লাইট এন্ড ইরেডিয়েশন, এবং সর্বোপরি বায়ু প্রিজার্ভেশন। এই পদ্ধতিগুলো মডার্ন টেকনিক হিসাবে বর্তমানে প্রচলিত আছে। আধুনিক পদ্ধতি আমরা এবার আলোচনায় আসতেছি। প্রথমে আসতেছে ভ্যাকুয়াম প্যাকিং। ভ্যাকুয়াম প্যাকিংটা হলো যে আমরা যে প্যাকিং করব সেখানে ভিতরে কোনো বায়ু থাকবে না, ফলে যদি বায়ু না থাকে তখন অণুজীব সেখানে আর সঠিকভাবে গ্রো করতে পারে না, ফলে সেখানে খাদ্যদ্রব্য একটা দীর্ঘ সময় সংরক্ষিত অবস্থায় থাকে। এখানে বলা হয় যে ভ্যাকুয়াম সিলিং ফুড ফর লং টার্ম প্রিজার্ভেশন, তার মানে এটা দীর্ঘদিন এই পদ্ধতির মাধ্যমে খাদ্যদ্রব্য সংরক্ষণ করা যায়। আমরা বাজারে কিন্তু এরকম ভ্যাকুয়াম সিলিং খেজুর এর প্যাকেট আমরা দেখতে পাই, সেগুলো দীর্ঘদিন সংরক্ষিত অবস্থায় থাকে। ফুড অ্যাডিটিভস। ফুড অ্যাডিটিভস হলো যে এখানে সাবস্টেন্স উই অ্যাড টু ফুড টু মেক দেম টেস্ট বিটার, লাস্ট লঙ্গার, লুক নাইসার, এটসেট্রা। তার মানে দ্রব্যের সাথে আমরা এমন কিছু জিনিস আমরা যোগ করি যেটা খাদ্যদ্রব্যের স্বাদ বৃদ্ধি করে, দীর্ঘ সময় সংরক্ষণ করে রাখা যায়, দেখতে সুন্দর লাগে ইত্যাদি। এই সমস্ত সাবস্টেন্সকে বলা হয় ফুড অ্যাডিটিভস। এই ফুড অ্যাডিটিভস এখানে বলা হয়েছে যে 3 ধরনের ফুড অ্যাডিটিভস আছে। 3 ধরনের ফুড অ্যাডিটিভস হলো, একটা হলো ন্যাচারাল, একটা হলো ন্যাচারাল আইডেন্টিক্যাল, আর একটা হলো আর্টিফিশিয়াল। এই 3 ধরনের ফুড অ্যাডিটিভস আমরা দেখি। এখানে যে ভ্যানিলিন অর ইথাইল ম্যালথল, এগুলো হলো আর্টিফিশিয়াল। হ্যাঁ, তারপর ইথাইল এসিটেট, এটা হলো ন্যাচারাল আইডেন্টিক্যাল। আর ন্যাচারাল হলো যেমন বিটরুট মানে জুস, এটা বিটরুট বিটের যে জুস আছে সেটা হুইচ ইজ ইউজ দা কালার কোডেস্টার। ফুড অ্যাডিটিভের আরো কয়েকটি উদাহরণ এখানে আমরা নিয়ে আসছি। ক্যাটাগরি অফ ইন্টারন্যাশনাল ফুড অ্যাডিটিভস, এখানে বলা হয়েছে অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্ট যেমন সল্ট, সুগার, নাইট্রেট, এগুলো। আর অ্যান্টিঅক্সিডেন্ট হলো বিএইচএ, বিএইচটি, তারপরে ভিটামিন ই, ভিটামিন সি, এগুলো হলো বা অ্যান্টিঅক্সিডেন্ট। নিউট্রিয়েন্ট হলো ভিটামিন এবং মিনারেলস। আর্টিফিশিয়াল কালার ডাইস যেমন আছে এমএসজি, মনোসোডিয়াম গ্লুটামেট, সুইটেনার্স বা মিষ্টি স্যাকারিন যেমন আছে। তারপরে ব্লিচিং হলো পারঅক্সিডাইজ, তারপরে চিলেটিং হলো সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। তারপরে স্টেবিলাইজার হলো স্টার্চ, পেকটিন, ডেক্সট্রিন, এগুলো ফুড এডিটিভ হিসাবে ব্যবহৃত হয়। আরো ফুড এডিটিভের কিছু উদাহরণ এখানে দেয়া আছে। ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট, ন্যাচারাল অ্যান্টিমাইক্রোবায়াল, ন্যাচারাল কালারেন্টস এবং ন্যাচারাল সুইটেনার্স। এখানে ন্যাচারাল সুইটেনার আছে ইথানল, তারপরে টেগাটোস, এগুলো আছে। এগুলো এখানে আছে এনা2, ন্যাচারাল কালার এনা2 ডাই যেটাকে বলা হয়। তারপর পাপরিকা, বিটা ক্যারোটিন। ন্যাচারাল অ্যান্টিবায়োটিক্স এখানে বলা হয়েছে নেটামাইসিন, তারপরে লিউটারিন, পলিএল লাইসিন, এগুলো হলো লাইসোজাইম ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট আছে পলিফিনল, তারপরে অ্যাসকর্বিক অ্যাসিড, এগুলো হলো ন্যাচারাল অ্যাডিটিভ। হ্যাঁ, ফুড এডিটিভের দরকারটা কি সেখানে বলা হয়েছে যে প্রিজার্ভেশন, নিউট্রিশন, তারপরে কনভিনিয়েন্স ফুড, তারপরে অ্যাপিলিং ফুড টু এইড টু দা প্রসেসিং এন্ড প্রিপারেশন অফ ফুড।
মানে খাদ্য তৈরিতে এবং প্রক্রিয়াজাতকরণে দরকার হয়, ফুডের স্বাদ বৃদ্ধিতে, তারপরে পুষ্টি বৃদ্ধিতে এবং সংরক্ষণের জন্য ফুড এডিটিভ ব্যবহার করা হয়। ইরেডিয়েশন এটা একটা আধুনিক পদ্ধতি। রেডিয়েশনের মাধ্যমে ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলা হয়, ফলে এটা দীর্ঘদিন সংরক্ষণ করা। ফুড ইজ exposed to a control amount of radiation for a specific time, একটি নির্দিষ্ট সময়ের জন্য বা নিয়ন্ত্রিত মাত্রায় কি রেডিয়েশন প্রয়োগ করা হয়। এখানে ডেস্ট্রয় অর্গানিজম দা কজেস স্পয়েলেস, যে সমস্ত পচনকারী যে অণুজীব থাকে এগুলো কি করে ডেস্ট্রয় করে মেরে ফেলে। অ্যামাউন্ট অফ রেডিয়েশন মেজার্ড ইন গ্রেস, মোর রেডিয়েশন দা গ্রেটার দা প্রিজারভেটিভ ইফেক্ট। এখানে দেখানো হয়েছে যে গামা রে ফলে যদি প্রয়োগ করা যায় তাহলে এখানে ব্যাকটেরিয়া কি হয়, মরে যায়, ডাই ব্যাকটেরিয়া। এখানে এটা একটা মেশিন, ইরিডিয়েশনের একটা মেশিন দেখানো হয়েছে। আরেকটা মেশিন আমরা পরবর্তীতে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, এটা একটু বড় করে দেখানো হয়েছে যে গামা রেডিয়েশন ফলে দেওয়ার পরে ব্যাকটেরিয়া গুলো মরে যাচ্ছে। ইট ইজ সেফ এ টাইপ অফ ফুড প্রিজার্ভেশন, এটা একটা নিরাপদ খাদ্য সংরক্ষণের পদ্ধতি। পালস ইলেকট্রিক ফিল্ড, PEF, a pulse electric field used short electric pulse to preserve the food, মানে খাদ্য সংরক্ষণের জন্য শর্ট ইলেকট্রিক পালস প্রয়োগ করা হয়। পালস ইলেকট্রিক ফিল্ড ট্রিটমেন্ট ইজ অ্যান ইনোভেটিভ অ্যান্ড প্রমিজিং মেথড ফর নন থার্মাল প্রসেসিং অফ ফুড স্টার। কারণ অনেক সময় তাপ প্রয়োগ করার ফলে দেখা যায় অনেক খাদ্য কি পরিবর্তিত হয়ে যায়, আমরা যেটাকে বলি রান্না হয়ে যায় বেশি তাপমাত্রা যদি দেওয়া যায়। কিন্তু ওই সমস্ত খাদ্যকে যদি এই পালস ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করা যায় তাহলে খাদ্যের গুণগত মান পরিবর্তন হয় না এবং এই পদ্ধতিতে অল্প সময়ে খাদ্যকে জীবাণুমুক্ত করা যায় এবং খাদ্য সংরক্ষণে উপযোগী করে তোলা যায়। এটা পালস ইলেকট্রিক ফিল্ড টেকনোলজি, এটা কোন কোন ক্ষেত্রে কিভাবে মানে ইমপ্রুভ সেলফ লাইফ, মানে এটাকে সংরক্ষণের দিন বৃদ্ধি করে কার, ব্রেড মানে রুটি, মিল্ক দুধ, ফ্রুট জুস ফলের রস, লিকুইড এগ, তারপরে অ্যাপেল জুস এবং ইস্ট, ব্রিওয়ার্স ইস্ট, এই সমস্ত যে খাদ্য আছে তাদের সেলফ লাইফ বা সংরক্ষণে মাত্রা বৃদ্ধি করে। এটা কিভাবে প্রয়োগ করা হয় তার একটা চিত্র এখানে মেশিনে দেখানো আছে, পালস ইলেকট্রিক ফিল্ড মেথড। হাই প্রেসার প্রসেসিং, এই হাই প্রেসার প্রসেসিং এর মাধ্যমেও খাদ্য সংরক্ষণ করা যায়। এটা অল্প সময়ে খাদ্য সংরক্ষণের একটা ভালো পদ্ধতি। এখানে দেখানো হয়েছে হাই প্রেসার প্রসেসিং কিভাবে খাদ্যকে সংরক্ষণ করা হয়। Biopreservation. Biopreservation is the rational exploitation antimicrobial potential of naturally occurring chemical compounds or microorganisms and or their metabolites in food for its extended shelf life. Any agent used for biopreservation can be termed as biopreservative. আচ্ছা, অণুজীব গঠিত দ্রব্য প্রয়োগ করে যদি খাদ্য সংরক্ষণ করা যায় তাহলে সেটাকে বলা হয়েছে যে বায়োপ্রিজার্ভেশন। এখানে আমরা ভিনেগারে খাদ্য সংরক্ষণ করি, এটা একটা বায়োপ্রিজার্ভেশনের একটা অন্যতম প্রধান উদাহরণ। আমরা দই তৈরি করি, সেটা দুধকে বায়োপ্রিজার্ভেশন করা হয়, সেখানে দেখা যায় যে দুধ হিসাবে কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যায় না, কিন্তু দই হিসাবে সংরক্ষণ করা যায় এবং এইটাকে দইকে আরো যদি দীর্ঘ সময় রাখা যায়, পরবর্তী সময় দুধকে পনির তৈরি করে এটাকে আরো দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়। এখানে বলা আছে বায়োপ্রিজার্ভেশন refer to extended storage life of enhanced safety of food using the natural antimicrobial compounds that are of plant, animal and microbial origin and have been used in human food for long time without any adverse effect on human health.
biopreservation reduce the amount of chemical preservative as well as the industry of heat treatment, both of which can otherwise negatively affected the food quality. তার মানে ফুটে খাদ্যের গুণগত মান না কমিয়ে এই বায়োপ্রিজারভেশনের মাধ্যমে খাদ্য সংরক্ষণ সম্ভব। বায়োপ্রিজারভেশন অফ ডিফারেন্ট ফুড প্রোডাক্ট এখানে দেখানো হয়েছে। ডায়েরি প্রোডাক্ট কিভাবে করা যায়, দই, ইয়োগার্ট, চিজ, পনির, দই এবং এই ইয়োগার্ট, এটা বায়োপ্রিজারভেশনের একটি উদাহরণ। ফার্মেন্টেড মিট প্রোডাক্ট, হ্যাঁ, সয়া সস, তারপরে এখানে ভেজিটেবল প্রোডাক্ট হলো পিকল, আচার, এগুলো বা কিমচি, এগুলো হলো বায়োপ্রিজারভেশনের উদাহরণ। প্রিন্সিপাল অফ হার্ডেল টেকনোলজি। হার্ডেল টেকনোলজি হলো যে ক্রমান্বয়ে একাধিক মূলনীতি ব্যবহার করে যদি কোনো খাদ্যকে সংরক্ষণ করা যায় তাহলে সেটাকে বলা হয়েছে হার্ডেল টেকনোলজি। যেমন পিএইচ কমিয়ে বা বাড়িয়ে অণুজীবের প্রতিকূল অবস্থা সৃষ্টি করা এবং পিএইচ এর পরে ওয়াটার অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণ করে সেটাকে আরো সংরক্ষণশীল করা যায় এবং সর্বোপরি টেম্পারেচার প্রয়োগ করে সেটাকে দীর্ঘমেয়াদী সংরক্ষণের ব্যবস্থা করে। এখানে মানে একাধিক পদ্ধতি, যেমন প্রিন্সিপাল অফ হার্ডেলের মধ্যে বলা আছে প্রিজারভেটিভ ফ্যাক্টর অর হার্ডেলস ডিস্টার্ব দ্য হোমিওস্টেসিস অফ মাইক্রো অর্গানিজম। তার মানে অণুজীবের বসবাসের অনুপযোগী পরিবেশ তৈরি করা হয়েছে। এখানে তিনটা ফ্যাক্টরের কথা বলা হয়েছে, পিএইচ, ওয়াটার অ্যাক্টিভিটি এন্ড টেম্পারেচার। মাইক্রো অর্গানিজম শুড নট বি এবল টু জাম্প ওভার অল দ্য হার্ডেল প্রেজেন্ট ইন দ্য ফুড প্রোডাক্ট। তার মানে কি, এখানে তিনটা হার্ডেলের কথা বলা হয়েছে। অণুজীব দেখা যায় যে সবগুলো হার্ডেল কি অতিক্রম করতে পারে না, কোথাও না কোথাও যে বাধাপ্রাপ্ত হয় বা অক্ষম হয়ে যায়, তখন আর সেখানে খাদ্যকে তারা ক্ষতিগ্রস্ত করতে পারে না। Preservative factor prevents microorganisms from multiplying and causing them to remain inactive or even die. তার মানে এই সমস্ত বাধার কারণে সে অণুজীব সংখ্যা বৃদ্ধি করতে পারে না, এমনকি মারা যায়। The Hurdle concept illustrates that complex interaction of temperature, water activity, pH, etc., and significant to the microbial stability. তারপরে আসছে পাস্তুরাইজেশন। এটা একটা আধুনিক পদ্ধতি। তোমরা পাস্তুরাইজেশন আগেও পড়েছো যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় খাদ্যকে উত্তপ্ত করে তারপরে সেটাকে যদি আবার সংরক্ষণ করা যায় তাহলে সেটা দীর্ঘদিন সংরক্ষিত থাকে। বিজ্ঞানী লুই পাস্তুর এটা আবিষ্কার করেছে বলে তার নাম অনুসারে এই নামকরণ করা হয়েছে পাস্তুরাইজেশন। দুধের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। এখানে মিল্ক পাস্তুরাইজেশনের একটা চিত্র এখানে দেয়া আছে এবং এই পাস্তুরাইজেশন পরবর্তী সময় কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো আলট্রা পাস্তুরাইজেশন, হাই টেম্পারেচার, লো টেম্পারেচার, এটসেট্রা। এই যে কোনো পদ্ধতি অবলম্বন করে দুধ বা তরলকে সংরক্ষণ করা যায়। বর্তমানে আলট্রা পাস্তুরাইজেশনটাই বেশি প্রচলিত, কারণ এটা অল্প সময়ে বেশি পরিমাণে তরলকে সংরক্ষণ করা সম্ভব হয়েছে। পাস্তুরাইজেশনের এখানে টেম্পারেচারের কথা বলা হয়েছে যে টেম্পারেচার এবং টাইম, মানে টেম্পারেচার যদি কম থাকে টাইম বেশি লাগে, সেটা এখানে দেখানো হয়েছে যে 63 ডিগ্রি টেম্পারেচার হলে 30 মিনিটের দরকার হয়, 72 ডিগ্রি হলে 15 সেকেন্ড, 89 বা 89 ডিগ্রি হলে 1 সেকেন্ড, 90 ডিগ্রি হলে আধা সেকেন্ড 0.5 সেকেন্ড, 94 ডিগ্রিতে 0.1 সেকেন্ড, 96 ডিগ্রিতে 0.05 সেকেন্ড এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেডে হলে 0.01 সেকেন্ডেই পাস্তুরাইজেশন পদ্ধতি সম্পন্ন হয়। সেই চার্টে সেটা দেয়া হলো। ফার্মেন্টেশন করেও অনেক খাদ্য সংরক্ষণ করা যায়। আমরা জানি যে ফার্মেন্টিং অনেক খাদ্য সংরক্ষণের পদ্ধতি। গুড বাগ অফ ইনহেবিট দ্য ব্যাড বাগ দ্যাট ক্যান স্পয়েল ফুড। আচ্ছা, এখানে বলা হয়েছে যে খাদ্যের মধ্যে যে খারাপ যে অণুজীবগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে উপকারী অণুজীবগুলোর বৃদ্ধি ত্বরান্বিত হওয়ার ফলেই এখানে এই সংরক্ষণটা ঘটে। আচ্ছা, আধুনিক পদ্ধতি খাদ্য সংরক্ষণের, এটা আমাদের সময় শেষ হয়ে আসছে, খুব শর্ট আলোচনা করবো। ক্যানিং পদ্ধতিটা হলো
আধুনিক পদ্ধতি। এখানে ক্যানিং পদ্ধতির খাদ্য সংরক্ষণের যে ধাপগুলো আছে, এখানে প্রথমে আছে যে ৩ জাত করে এটাকে সংরক্ষণ করা হয়। এর মধ্যে ১ নাম্বার হলো অ্যাসিড রোধক লেকার বা সালফার রোধক লেকার। লেকার বলতে বোঝানো হয়েছে যে খালি পাত্র, এটাকে কিভাবে জীবাণুমুক্ত করা হয়। তারপরে হলো খাদ্যদ্রব্য বাছাই করা হয়। উৎকৃষ্ট মানের তাজা টাটকা ফুল বা ফল, সবজি এগুলো বাছাই করে নেওয়া হয় এবং অপরিপক্ক আঁচড় কাটা দাগে এগুলাকে বাদ দেওয়া হয়। তারপরে সেটাকে খাদ্যদ্রব্যকে ধোয়া হয় পানিতে ভালো করে। এটা পানির পরিবর্তে বাতাসের সাহায্যে স্পিডের প্রচন্ড জোরে বাতাস প্রবাহিত করেও এটাকে পরিষ্কার করা যায়। খোসা ছড়ানো। সুবিধা মতো খোসা ছড়িয়ে পছন্দ মতো টুকরা করে নিতে হয় ফল বা খাদ্যদ্রব্য বা সবজি। তারপরে এই খোসা ছড়ানো এই খাদ্যকে ভাপানো হয়। ভাপানোর জন্য তাপ প্রয়োগ করা হয় যাতে খাদ্যটা নরম হয় এবং পাত্রে ভরা আ সহজ হয় এবং পরবর্তী সময় সেটিকে পাত্রে ভরে রাখা হয়। তারপরে সেই পাত্রে লবণ পানি বা সিরাপ ডালা হয়। এই লবণ পানি অথবা সিরাপ ২ টার যেকোনোটা একটা ব্যবহার করা যেতে পারে। এদের 2 থেকে 3% লবণ মিশ্রিত পানি এবং ফলের পাত্রে সাধারণত ৩৫ থেকে ৫৫% চিনি এবং 0.2% থেকে 0.5% সাইট্রিক অ্যাসিড মেশানো গরম সিরাপ ঢেলে সবজি বা ফল ডুবন্ত অবস্থায় রাখতে হবে। তারপরে আসতেছে বাতাস নিঃসরণ। পাত্রে ঢাকনা লাগানোর আগে ভিতরের বাতাস নিষ্কাশন করে নিতে হয়। তা না হলে পরবর্তী সময় সেখানে অণুজীবের সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। এটা যে ৮০ ডিগ্রি সেন্টিগ্রেড হলে পাত্রের ভিতরে তাপমাত্রা বাতাস সম্পূর্ণ দ্রবীভূত হয়ে যায় এবং জলীয় বাষ্প সে স্থান দখল করে। তো সেই অবস্থায় ঢাকনা বন্ধ করে নিতে হয়। বাতাস নিঃসরণের সাথে, সাথে ফুটন্ত পানি থেকে পানি তুলে মেশিনের সাহায্যে পাত্রের মুখ বায়ুরুদ্ধভাবে বন্ধ করে নিতে হয়। তারপরে জীবাণুমুক্ত করা বা নির্জীবকরণ করা। অটোক্লেভ বা প্রেসার কুকারের সাহায্যে এই কাজটি করা হয়। ফলে জীবাণু মরে যায় এবং ঠান্ডা করা। নির্জীবকরণের পর পাত্র ঠান্ডা পানির ধারার নিচে রেখে ঠান্ডা করতে হয়। এবং মোছা। স্বাভাবিকভাবে ঠান্ডা হওয়ার পর শুকনা পরিষ্কার কাপড় দিয়ে মুছে পাত্র শুকনা রাখতে হয় এবং ভালোভাবে মুছে না রাখলে পাত্রে মরিচা ধরার সম্ভাবনা থাকে। লেবেল আটকানো। খাদ্যের নাম, পরিমাণ, উপকরণ, সংরক্ষণের তারিখ দিয়ে পাত্রে লেবেল আটকাতে হয় এবং গুদামজাত করে পরে শেষে সেটাকে গুদামজাত করতে হয়। এখানে দেখানো আছে কিছু পাত্র, কিছু খাদ্যদ্রব্য প্যাকিং করা আছে। তাহলে আমরা মোটামুটি খাদ্য সংরক্ষণের গতানুগতিক বা ট্র্যাডিশনাল পদ্ধতি বা প্রাচীন পদ্ধতি এবং আধুনিক পদ্ধতি আলোচনা করলাম। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা মেসেঞ্জারে অথবা তোমার টেলিফোনের মাধ্যমে আমার সাথে কথা বলবে। আমি চেষ্টা করব তোমাদের এগুলো দেখিয়ে দেওয়ার জন্য বা বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।